আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা করব এবং প্রত্যেকটা ইনফরমেশনই খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো কি কি? প্রথমত, একজনের কর্মফল, যেটাকে কার্মা বলতে পারেন, সেটা সম্পর্কে তুলে ধরব। যেমন দেখুন না, খুকির কথাই বলি। খুকিরা বেআইনিভাবে বেদখল করে তারা অন্যের জমি নিয়ে তারা বাড়ি উঠিয়েছে। যেমন তারা অন্যদেরকে ঠকিয়েছে, যেমন তারা বেদখল করেছে, অন্যদের হক নষ্ট করে বাড়ি করেছে, প্রকৃতি তার লীলা খেলা বর্তমানে শুরু করে দিয়েছে। সব কিছু ভিডিও শুরুতে বলবো না, ভিডিওর ভিতরেই খুকির এই কার্মা সম্পর্কে আজকে আমি তুলে ধরবো, যাবতীয় ডিটেলস তুলে ধরবো। তিশা হঠাৎ করেই পদ্মাচর থেকে পাবনা চলে গিয়েছে, অথচ বাপ্পি যখন পদ্মাচর থেকে বিদায় নিচ্ছিল সে বলে গিয়েছিল আপনাদের আপ্পু বা আপনাদের আপা আরও 1.5 মাসের মতো থাকবে। কিন্তু বাপ্পি যেতে না যেতেই তিশারাও চলে গেল। তাহলে বাপ্পির সাথে তিশারা যেতে পারতো, কিন্তু কেন তিশা হঠাৎ করে চলে গেল সেটার উত্তরও কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন। আজকের ভিডিওর সবচেয়ে মেইন ফোকাস যে বিষয়টা থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আজকে আমি বললে আপনারা প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যাবেন, হতচকিত হয়ে যাবেন, কল্পনাও করতে পারবেন না। জানেন কোন বিষয়? একটা সদ্য জন্মানো 1 মাসের শিশু সারাদিন যার তার কাছে থাকুক না কেন, রাত্রেবেলায় কার সাথে ঘুমায় জানেন? তার মায়ের বুকের মধ্যে। কিন্তু আজকে আমি এমন ঘটনা বলবো যেটা প্রত্যেকটা ঘটনাকে হার মানিয়ে দিবে। আপনারা কল্পনাও করতে পারবেন না দর্শক, আমি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তানজিলার বাচ্চার বয়স 1 মাস প্লাস হবে, অথচ জন্মের পর থেকে তানজিলার সন্তান কিন্তু তানজিলার সাথে ঘুমায় না। তানজিলার সন্তান ঘুমায় তানজিলার শাশুড়ির সাথে। আজকে আমি এটা ভিডিও ফুটেজ সহ প্রমাণ দিব। তানজিলা এবং সাকিব যে রুমে ঘুমায় সে রুমে শুধু তানজিলা এবং সাকিবই ঘুমায়, এবং তানজিলার সন্তান ঘুমায় সাকিবের মায়ের সাথে। সারাটা রাত একটা সন্তান তার দাদির সাথে কাটায়, এটা কি মানা যায়? একটা মা সন্তান জন্ম দিয়েছে কিন্তু তাকে নিয়ে রাত্রি যাপন করে না, তাকে খাবার দাবার খাওয়ায় না, পুরোটা তার দাদি করে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি মনে করি এই ঘটনাটা আজকে যখন আপনারা জানবেন, প্রত্যেকটা মানুষের মনে একটা নাড়া দিয়ে যাবে। তো যাই হোক দর্শক, বেশি কথা বলবো না, শুরুতে অনেক কথাই বলেছি। আজকে টু দ্য পয়েন্ট অনেকগুলো ইনফরমেশন দেবো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি প্রত্যেকটা কথা আপনারা শুনবেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা শুনবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আজকে শুরুটা করব খুকিকে দিয়ে। প্রথমত, আপনারা যদি পদ্মাচরে তিশাদের নতুন বাড়িটার দিকে তাকান, দেখবেন এই বাড়ি করার আগে আমি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করেছিলাম যে খুকিরা যে বাড়ি করছে এই বাড়ির জমি নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে। কারণ করিম ব্যাপারী যে জমিটা নিজের বলে দাবি করছে, খুকিরা যে জমিটাকে নিজেদের বলে দাবি করে বাড়ি উঠাচ্ছে, এবং তারা কিন্তু রাতের অন্ধকারে বাড়ি উঠিয়েছিল, আপনাদের খেয়াল থাকার কথা। এবং তারা এটাও বলেছিল পুলিশ কয়েকবার এসে তাদের বাড়ি বানানোর পেছনে বাধা দিয়ে গেছে। পরে কিন্তু অনেক দিন যাবৎ তাদের বাড়ি বানানোর কাজ স্থগিত করে রাখা হয়েছিল। এই সমস্ত ঘটনা আপনাদের জানার কথা আমার ভিডিওর মাধ্যমে। তো প্রশ্ন আসে, এই যে খুকিদের সাথে এই ঘটনাগুলো কেন হয়েছিল? নিজেদের জায়গায় নিজেদের জমি, যখন মন চায় তখন বাড়ি উঠাবে, এখানে পুলিশ কেন বাধা দেবে? পুলিশ তো ভাই তখনই বাধা দেয় যখন সেখানে বেআইনি কার্যক্রম হয়। তার মানে খুকিরা যে জায়গাতে বাড়ি উঠাচ্ছিল সেই জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। আমি আগেই বলেছিলাম, করিম ব্যাপারী যে জমিটাকে নিজের বলে দাবি করেছিল সেটা আসলে নিজের জমি ছিল না। আপনারা জানেন চরাঞ্চলের এরিয়া, ঠিক আছে, নদী সাইডের এরিয়া, তো স্বভাবতই নদীর তীরবর্তী এলাকাতে কিন্তু জায়গা জমি নিয়ে মানুষ অতটা বেশি কনসার্ন থাকে না। তো সেই সুযোগে করিম ব্যাপারী অন্যের জমি বেদখল করে ফেলেছে, যেহেতু তারা সেখানকার স্থানীয়। অনেক মানুষ তাদের নিজেদের জায়গা জমি ঠিকমতো দেখভাল করতে পারেনি। করিম ব্যাপারী সেই সুযোগটা নিয়ে মানুষের জমি দখল করে নিয়েছিল। এমনকি আপনারা এটাও জানেন,
বাবুর বাবার জমি, নিজের আপন ভাইয়ের জমিও কিন্তু করিম ব্যাপারী দখল করে নিয়েছিল। এবং এই কারণেই মিম কিন্তু বাবুকে বিয়ে করে তাদের জমির যে কেস মামলা মোকদ্দমা ছিল সেটাকে ডিসমিস করেছে। তো মেইন মুদ্রা কথা হচ্ছে, খুকিরা যে এলাকাতে বাড়িটা উঠিয়েছে, যে জমির উপর বাড়ি উঠিয়েছে, সেই জমি পুরোটা 100% অথেন্টিকভাবে করিম ব্যাপারীর না বা খুকিদেরও না। ওই জমিতে অন্যদের ভাগও আছে, অর্থাৎ খুকিরা ঘুষ টুস দিয়ে টাকা পয়সা খাইয়ে তারা অন্যের জমির উপর জমিটাকে বেদখল করে নিজেদের কর্তৃত্ব খাটিয়ে, যেহেতু তাদের কাছে অনেক টাকা আছে, টাকার গরম দেখিয়ে তারা এলাকাতে মানুষের জমি দখল করে বাড়ি উঠিয়েছে, অর্থাৎ তারা মানুষের হক নষ্ট করেছে। তো যেহেতু তারা মানুষের হক নষ্ট করেছে, আমি কিন্তু সবসময় বলি কার্মা বলতে একটা কথা আছে, কর্মফল। যেহেতু তারা অন্য মানুষকে কাঁদিয়েছে, অন্য মানুষের জমি দখল করেছে, সো সময়ের সাথে সাথে এখন ধীরে ধীরে প্রকৃতিও তার লীলা খেলা শুরু করেছে। খুকিকে দেখলাম বলতে শোনা গেছে, সে বলছে যে এখন সে রাতে ঠিকমতো বালিশের মাথা দিয়ে ঘুমাতে পারে না চিন্তায়, কারণ তাদের বাড়ি থেকে যে পদ্মা নদীর পার আছে সেটা এক নিঃশ্বাসে দৌড়ে চলে যাওয়া যায়, এতটা কাছে। অর্থাৎ তাদের বাসা থেকে, তাদের বাড়ি থেকে পদ্মা নদীর পার খুব কাছে। তো সমস্যাটা আসলে কি? খুকির মুখে শোনা গেছে নদী নাকি ভাঙ্গন শুরু হয়েছে। তো যেই চোটে বা যেভাবে করে নদী ভাঙ্গন হচ্ছে, যেই হারে নদী ভাঙছে, এভাবে ভাঙ্গন চললে হয়তো সর্বোচ্চ বছর 2 লাগবে তাদের বাড়ি পর্যন্ত নদী ভাঙতে ভাঙতে তীরটা চলে আসতে। যদি তাই হয়, নদী যদি তার লীলা খেলা শুরু করে দেয়, পার খেতে 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 খুকিদের বাড়ি পর্যন্ত চলে আসে, তাহলে খুব একটা বেশি দেরি নয় যখন খুকির বাড়িটাকে পুরো পদ্মা নদী আস্ত গিলে ফেলবে। এই কারণে খুকি চিন্তা করছে এবং কোনো রাত ঠিকমতো ঘুমাতে পারছে না। নদী কবে তাদের বাড়ি খেয়ে ফেলবে বা নদী ভাঙ্গন কবে তাদের বাড়ি অবধি পৌঁছাবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু এই যে প্রতি রাতে বালিশের মাথা দিয়ে চিন্তা করে ঘুমানো, এটাতেও কিন্তু কোনো শান্তি নেই, কোনো সুখ নেই। খুকি এখন প্রতিদিন কিন্তু চিন্তা করে এবং সে বলেছেও যে আসলে তার এখানে জমি কিনে বাড়ি করাটা ভুল হয়েছে, কারণ যে কোনো সময় নদী ভাঙ্গনটা যদি বেগ পেয়ে যায় তাহলে কিন্তু সময় লাগবে না তাদের বাড়িটা পদ্মার বুকে বিলীন হয়ে যেতে। তো দিন যত যাবে খুকি মনে আর কোনো দিন শান্তি পাবে না, প্রতিনিয়ত ভয় নিয়ে ঘুমাবে। হয়তো আজকে রাতেও আমরা ঘুমের মধ্যে ভেসে যেতে পারি, হয়তো আগামীকাল, হয়তো তার পরের দিন, বাট ভেসে তো একদিন যাবই, কারণ এটা পদ্মা নদী, এটা পদ্মার পার। কোন দিন আছে কোন দিন নাই তার কোনো ঠিক নাই। যাই হোক দর্শক, এই ছিল এখন বর্তমানে খুকির জীবন। পরবর্তী যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তিশাকে নিয়ে। বাপ্পি যখন পদ্মার চর থেকে বিদায় নিয়ে পাবনার উদ্দেশ্যে রওনা দেয় বা পাবনা চলে যায়, তখন বাপ্পি একটা কথা বলে যায় যে আপনাদের ভাবি বা আপনাদের আপা আরও 1.5 মাস পর আসবে। তো তানের স্কুল পরীক্ষা আছে, তানকে নিয়ে বাপ্পি চলে গিয়েছে রিটার্ন। তো ঠিক আছে, তিশা আরও 1.5 মাস থাকবে, কিন্তু হঠাৎ করে তিশাকে দেখলাম তার 2 দিন পরই আবার সেও চলে গেছে তানজিলাকে নিয়ে পাবনাতে। কিন্তু হঠাৎ করে এইভাবে এত দ্রুত চলে যাওয়ার কারণটা কি? একটা কারণ তো থাকা লাগবে। তো সেই কারণটা আমি আবার গতকালকে খুকির ভিডিও থেকে জানতে পেরেছি। খুকি দেখলাম খুকি তার ভিডিওতে বলছে যে বাড়িতে এত মানুষজন ছিল, এত মানুষজন থাকার জন্য আমি আমার ছেলে আবু তালহাকে কোনো যত্ন নিতে পারিনি, লেখাপড়া করাতে পারিনি, লেখাপড়া তো অনেক পিছিয়ে গেছে, কারণ এত মানুষ থাকলে তো লেখাপড়া করানো যায় না। মানে খুকির যে কথাটা, খুকি যেটা বলেছে, খুকির কথা তো বুঝতে পারলাম খুকি যথেষ্ট বিরক্ত হয়েছে। কারণ বাড়িতে এত মানুষজন যেহেতু ছিল, আবু তালহা তানহাকে চাইলেও সে ধরে বেঁধে পড়াতে পারতো না, কারণ তার সকাল থেকে রাত পর্যন্ত অনেক গাধা খাটনি খাটা লাগতো। সকালে এতগুলো পদের ভর্তা করা লাগতো, কখনো খিচুড়ি, কখনো গরুর মাংস, মুরগির মাংস, দুপুরের আইটেম, রাতের আইটেম, বিকালের নাস্তা, এত কিছু করে খুকি যে নিজের সংসারে একটু সময় দিবে, নিজের বাচ্চাদেরকে একটু সময় দিবে, সেই সময় সুযোগ খুকির হয়নি। তো এই সমস্ত কারণে খুকি একটু একটু করে বিরক্ত হচ্ছিল। হ্যাঁ, প্রথম 2-3 দিন ভালো লেগেছিল, অনেকদিন পর মানুষ এসেছে, এতগুলো মানুষ, বাড়ি ভরা। বাট যখন সেটা 1 সপ্তাহ 10 দিন পার হয়ে যায় তখন প্রত্যেকের বিরক্ত লাগে। খুকিও বিরক্ত হচ্ছিল, কারণ দিন শেষে আবু তালহা তখন বড় হচ্ছে, তাকে তো শিক্ষা দিতে হবে, তাকে পড়াশোনা করাতে হবে। 1 দিন 2 দিন গ্যাপ দিলে একটা বাচ্চার মন থেকে পড়ার প্রতি একটা আগ্রহ যেটা থাকে সেটা নষ্ট হতে থাকে, অনীহা জন্মাতে থাকে। তো প্রতিনিয়ত একটা বাচ্চার সাথে যদি তার বইয়ের সম্পর্ক তৈরি করানো না হয়, বইয়ের সাথে কিন্তু বাচ্চার সম্পর্ক না হলে সে বাচ্চা কখনো লেখাপড়া করতে পারে না। তো খুকি এই জন্য বিরক্ত হচ্ছিল, কারণ এত মানুষের জন্য সে আবু তালহাকে পড়াশোনা করাতে পারছিল না। তো বুঝতে পারলাম তার মানে ইন্টারনালভাবে খুকির এই সমস্যার জন্য হয়তো এগুলো সবাই বুঝতে পেরেছিল। এই কারণেই তিশা আর সেখানে বেশি দিন টিকতে পারেনি।
দেখুন সামান্য 10-12 দিন বা এই সমস্ত কারণেই মোটামুটি অনেক দিনই তিশা ছিল খুকির সন্তানের এই অবস্থা। যদি তিশা 1.5 মাসের মতো থাকতো তাহলে আবু তালহার অবস্থা কী হতে পারতো লেখাপড়া দিতে, এবং খুকি ওটা সহ্য করতে পারতো না। তো বোঝা গেছে এই জিনিসটা আসলে খুকি মেনে নেয়নি যে এতদিন থাকবে, এটা কেমনে সম্ভব, খুকি এতদিন রান্না করে খাওয়াতে পারবে না। তো এবার আর ঝামেলা টামলা করতে যায়নি তিশারা। যখন বুঝতে পেরেছে খুকির মনে অনীহা জন্মাচ্ছে, তিশা আস্তে করে গাড়ি ডেকে পাবনা চলে গেছে, অথচ তার যাওয়ার কথা ছিল 1.5 মাস। তো এই যখন থেকে খুকি জেনেছে তিশা আপা 1.5 মাস থাকতে পারে, তখন থেকে খুকির মাথা খারাপ হয়ে গিয়েছিল এবং এটা তিশা বুঝতে পেরেছে। এই জন্য তিশা আবার চলে গিয়েছে, আর থাকেনি, ঝামেলা করতে চায়নি। তো এটাই বা মানুষের বিবেক কেমন যে এতগুলো মাস এভাবে করে থাকবে। তিশারা তো কোনোদিন রান্নাবান্না করে না, বাড়ি গিয়ে পায়ের উপর পা উঠিয়ে খায়, কোনো কাজকর্ম করে না, মানুষকে দিয়ে খাটায়। তো নিজে একদিন রান্না করে খাক, তারপর মায়ের বাড়িতে 1.5 মাস থাকুক, কে তো মানা করেনি। অন্যের উপর বসে বসে খাবে, এটা তো ভাই সবাই খাওয়াতে পারবে না, প্রত্যেকেরই একটা ঘর সংসার আছে নিজের। তো যাই হোক, এটা খুকির বিষয় ছিল, তিশার বিষয় ছিল, এতটুকু পর্যন্ত ক্লিয়ার করলাম। এখন আমি আমার আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করব, সেটা হচ্ছে তানজিলাকে নিয়ে। তানজিলাকে নিয়ে আমরা এতদিন অনেকগুলো ঘটনা শুনেছি যে তানজিলা তার বাচ্চাকে ভালোবাসে না, তানজিলা তার বাচ্চাকে ঠিকমতো দেখভাল করে না, শাশুড়িকে দিয়ে করায়, ঠিক আছে, দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, ব্লা ব্লা ব্লা, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। অনেক ধরনের ইনফরমেশান আমরা শুনেছি, কমেন্টে অনেক গালিগালাজ শুনেছি। বাট আজকে আমি আপনাদেরকে যে ইনফরমেশান দেবো সেটা মনে করি মোটামুটি একটা ছোটোখাটো আপনাদেরকে ধাক্কা দিয়ে দিবে। কারণ এই ঘটনাটা আপনাদের কারো জানার কথা না, কারণ এটা শুধুমাত্র তারকদের গল্পই আজকে আপনাদেরকে জানাচ্ছে। আমি দেখলাম তানজিলার ভিডিওতে, তানজিলা যেহেতু এখন বর্তমানে কুষ্টিয়া গেছে, আমি আগে বলেছিলাম সাকিব ভিডিও করার জন্য পাগলা কুকুর হয়ে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তানজিলা ঘুমের মধ্যে সাকিব ভিডিও করা শুরু করছে। সাকিব কিন্তু যথেষ্ট টাকা লোভী ছিল, আমি বলেছিলাম কুমড়ো পটাশ, ঠিক আছে, ভুঁড়িটাকে মাঝে মধ্যে মনে হয় একটা কি বলবো আর ফুটো করে দেই, ঠিক আছে, সুই দিয়ে ফুটো করবে না, ওটাকে অন্য কিছু দিয়ে ফুটো করতে হবে, যে পরিমাণ চর্বি হয়েছে। তো যাই হোক, তানজিলা ঘুমাচ্ছিল, ঘুম অবস্থাতেই সাকিব ক্যামেরা অন করেছে, ভিডিও করবে সে। ওই যে লোভী ছেলে, লোভ লালসায় ভরা ছেলে, জিব্বাটা ল্যাক ল্যাক করে, ঠিক আছে। তো ওই ছেলেটা ভিডিও অন করেছে তানজিলা ঘুমন্ত অবস্থাতেই। সে গিয়েছে তার মায়ের কাছে। তো সালমা বেগম অর্থাৎ তানজিলার শাশুড়ি, মানে সাকিবের মা, জাম্বুরা, যেটাকে কুষ্টিয়ার ভাষায় আপনারা অনেকে বাদাম হিসেবে চেনেন, জাম্বুরা কাটছিল, ঠিক আছে। তো সাকিব বলছিল যে তানজিলার জন্য রেখো, ওকে লবণ দিয়ে উঠলে খেতে দিও। কথা শুনবেন দর্শক, সাকিব এবং তার মায়ের কথোপকথন। সাকিব তার মাকে বলছে তানজিলা উঠলে তুমি ওকে লবণ দিয়ে খেতে দিও, মানে তানজিলা এখনও ঘুম থেকে উঠেনি, ঘুমাচ্ছে সকালবেলায়। তো সাকিব ভিডিও করছে তার মা কীভাবে জাম্বুরা কাটছে সেটা। তো সাকিব যখন ভিডিও করছিল, তার মা যেখানে বসে জাম্বুরা কাটছিল ঠিক তার পেছনে পাশাপাশি 2টা রুম দেখা যাচ্ছিল স্পষ্টভাবে। একটা হচ্ছে তানজিলার রুম, আর আরেকটা হচ্ছে সালমা বেগমের রুম, অর্থাৎ সাকিবের বাবা মায়ের রুম। তো আমার চোখটা হঠাৎ করে সাকিবের বাবা মায়ের রুমের দিকে পড়লো। দেখলাম বিছানার উপর একটা ছোট্ট মশারি লাগানো, যে মশারিটা ছোট বাচ্চাদেরকে দেওয়া হয়। তখন আমি একটু নড়ে চড়ে বসলাম, এটা বোঝার জন্য যে তানজিলা যদি এখনও ঘুমায়, তার মানে বাচ্চা তো তানজিলার কাছে থাকার কথা, কিন্তু বাচ্চাটা এই বিছানায় কী করছে। তখন আমি ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম বাচ্চাটা সারা রাত ওইভাবে ওখানেই ঘুমিয়েছে। বলতে পারেন আপনি কীভাবে বুঝলেন? কারণ একটা বাসি বিছানা দেখলে বোঝা যায় যে আপনি ঘুম থেকে উঠেছেন, বিছানা পরিষ্কার করেননি, ওই অবস্থায় কিভাবে আছে দেখলে বোঝা যায়। তো দেখেই বোঝাচ্ছিল সারা রাত তানজিলার বাচ্চা তানজিলার শাশুড়ির সাথেই ছিল, এবং তানজিলার শাশুড়ি যখন জাম্বুরা নিয়ে তানজিলার রুমে গিয়েছে, তানজিলার রুম দেখলেই বোঝা যাচ্ছিল তানজিলার সাথে কোনোদিনই তার বাচ্চা সারা রাত ঘুমায়নি। অর্থাৎ তানজিলার রুম এবং ওই রুম দেখলে আপনারা অনেক বিচক্ষণ, আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আমার কথা সত্যতা আছে নাকি নেই। আপনারা গতকালকের ভিডিও দেখলেই পেয়ে যাবেন, মানে স্পষ্টভাবে বুঝতে পারবেন তানজিলার সাথে তানজিলার বাচ্চা রাত্রি যাপন করে না। মানে তানজিলা তার বাচ্চাকে তো কোলে তো নেয়ই না, উল্টো এখন রাত্রেবেলাও তার সাথে থাকে না এবং জন্মের পর থেকে থাকে না। তানজিলা তার বাচ্চার কোনো দেখভালই করে না, পুরোটা করে সাকিবের মা, ঠিক আছে, যেন তার নতুন সন্তান হয়েছে আর কি। দুধ খাওয়ানো থেকে শুরু করে প্রস্রাব পায়খানা যত কিছু আছে সব কিছু তানজিলার শাশুড়ি করে, মানে একদম ন্যানির পুরো দায়িত্ব পালন করে। আর তানজিলা কী করে, সে তার মতো ঘোরাঘুরি করে, বাচ্চাকে তার কোনো প্রয়োজনই নেই, তার বাচ্চার প্রতি কোনো কেয়ার, কোনো মায়া মহব্বত ভালোবাসা কিছুই নেই, ঠিক আছে। সে সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে
এখন আবার যেহেতু আপনারা সবাই গালিগালাজ করতে শুরু করেছেন, গালমন্দ করেছেন, আমিও ভিডিও দিচ্ছি, ইদানিংকালে দেখা যায় 30 সেকেন্ডের একটা রিলস ভিডিও দেয় নিজের বাচ্চাকে নিয়ে, কোলে কোলে নিয়ে, যাতে মানুষকে দেখাবে। 24 ঘন্টার মধ্যে যদি কেউ 30 সেকেন্ডের একটা ভিডিও বাচ্চাকে নিয়ে দেখিয়ে বুঝায় যে আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি, এই যে দেখেন কোলে নিয়ে আছি, ভাই এটার থেকে লেম আর কিছু হতে পারে না, ঠিক আছে? সো আপনারা আবার যারা সেটাকে দেখে ভাববেন তানজিলা মনে তার সন্তানকে অনেক ভালোবাসা শুরু করেছে, ভুল। তানজিলা তার সন্তানকে নিয়ে ব্যবসা করছে, পেটে থাকতে ব্যবসা করেছে, হওয়ার পরও ব্যবসা করছে, বাট ভালোটা আর বাঁচতে পারলো না। এরকম মা আমি আর আসলে কখনো দেখিনি দর্শক। ভাই এর থেকে ভালো থেকে জানান, সন্তান জন্ম দিয়ে একদম ড্রেনে ফেলে দেওয়া। তাহলে অন্য কোনো মা তাকে নিয়ে লালন পালন করতে পারতো, কিন্তু তানজিলা নিজের কাছে এনে যেভাবে অবহেলা করছে, সন্তান কিন্তু আল্লাহর দেওয়া অসম্ভব রকমের একটা সুন্দর নিয়ামত। এই নিয়ামতটা ঠিক তারা কদর করবে, তারা ভালো মতো বুঝতে পারে যাদের আসলে কোনো সন্তান হয়নি, যারা নিঃসন্তান দম্পতি। তাদেরকে গিয়ে একবার প্রশ্ন করুন, ভাই সন্তানের মূল্যটা কী? দেখবেন তাদের কাছ থেকে আপনারা অরিজিনাল উত্তরটা পেয়ে যাবেন যে সন্তানের মূল্য কী। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন এবং যারা তানজিলার মতো করে সন্তানকে লালন পালন করছেন, আল্লাহর দেওয়া এত সুন্দর নিয়ামতকে যারা অবহেলা করছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আপনাদের জীবন কখনো ভবিষ্যতে সুন্দর হবে না, লিখে রাখবেন ভাই। তো এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলাম, আশা করি এটা আপনারা কারো কাছ থেকে জানতে পারবেন না। সো এটা আপনারা চেক করে দেখলে খুঁজে পাবেন আশা করি তানজিলের ভিডিওতে। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও, অনেকগুলো ইনফরমেশনই দিলাম। সো আজকের বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যদি আপনাদের কোনো ইনফরমেশন আমাকে দেওয়ার থাকে যেটা নিয়ে আপনারা চান যেন আমি ভিডিও মেক করি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।